প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আমাদের আজকে অতিথি রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। স্বাগত জানাচ্ছি ডক্টর আতিউর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং সরাসরি আলোচনাতে যেতে চাই, সেটি হচ্ছে যে এই মুহূর্তে যে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশে রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলছে যে রিজার্ভ কমে যাচ্ছে, সেটা কিন্তু একটু বাড়তির দিকে সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি। এক্সপোর্ট একটু কমেছে 1.25% না কত যেন দেখলাম একটা রিপোর্টে, এরকম একটা। সামগ্রিকভাবে ইম্পোর্ট এক্সপোর্ট, ডলারের দাম, মূল্যস্ফীতি, এই বিষয়গুলো বিবেচনা রেখে রাইট অ্যাট দিস মোমেন্টে অর্থনীতিটা কি খুব হতাশাজনক পর্যায়ে আছে বলে আপনি মনে করেন? আসলে অর্থনীতি নিয়ে কিছু বলা মুশকিল এই কারণে যে আমাদের তথ্য অনেক সময় খুব ক্রেডিবল তথ্য পাওয়া যায় না। বিভিন্ন এজেন্সি তথ্য দেয়, সেই তথ্যগুলো যদি যেখান থেকে আসে সেটা যদি ঠিক না হয়, বাংলাদেশ ব্যাংকের পক্ষেও ব্যালেন্স অফ পেমেন্টের যে তথ্যগুলো দেয় সেই তথ্যগুলো অনেক সময় গ্রহণযোগ্য হয়ে ওঠে না। এবং সেই কারণে সম্প্রতি যে তথ্যের যে একটা কারেকশন হলো, বাংলাদেশ ব্যাংক বলছে যে এক্সপোর্টের যে ডেটা আমরা পাচ্ছিলাম এনবিআর থেকে বা ইপিবি থেকে, সেটা অনেক ইনফ্লেটেড ছিল। তো যারা উদ্যোক্তা, যারা এক্সপোর্টার, তারা কিন্তু বলছিলেন যে আপনারা যে অঙ্ক দেখাচ্ছেন সেটি কিন্তু না, বাস্তবে রপ্তানি বেশ কম। তো এটার জন্য একটা কারেকশন করেছেন বাংলাদেশ ব্যাংক। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকে ধন্যবাদই দেওয়া দরকার, যে কারণ অর্থনীতির আসল চেহারাটা সত্যিকার অর্থে তথ্য তাদের মাধ্যমে বের করেছেন, এবং ইপিবি এবং এনবিআরকে তারা কোথায় কোথায় ভুল করেছে সেটাও তারা তুলে ধরেছে। সেখান থেকে যেটা ঘটেছে, এক্সপোর্ট মনে হচ্ছে যে গেল অর্থ বছরে মনে হচ্ছে যে প্রায় 6%-এরও বেশি নেগেটিভ হয়েছে, গ্রোথ হয় নাই, বরং কম হয়েছে। আর অন্যদিকে রেমিটেন্স কিন্তু বেড়েছে। সুতরাং রেমিটেন্স এবং এক্সপোর্ট মিলে একটা স্বস্তির জায়গা তৈরি করেছে। অন্যদিকে ইম্পোর্টও কমেছে, আগের চেয়ে ইম্পোর্ট কমেছে। সব মিলে দেখা যাচ্ছে যে এক্সপোর্ট হয়তো কমেছে 6.8% এপ্রিল পর্যন্ত, আর ইম্পোর্ট কমেছে 12.3% এপ্রিল পর্যন্ত। তো এই হিসাবটা যদি আমরা সাথে রাখি, তাহলে কিন্তু আমাদের অন্যান্য অঙ্কগুলো বদলে যাবে। যেমন আমাদের কারেন্ট অ্যাকাউন্ট যেটাকে বলে, এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে পার্থক্যটা, সেটা একদিন বলছিলাম যে আমরা এটা সারপ্লাস, কিন্তু এখন কিন্তু এটা দেখা যাবে যে এটা আর সারপ্লাস থাকবে না, এটা নেগেটিভ হয়ে গেছে। এবং সেটাই স্বাভাবিক যে এটা নেগেটিভ হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট অ্যাকাউন্ট যেটা সারপ্লাস ছিল সেটা এখন ডেফিসিট হয়ে গেছে, এবং কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস 5.8 বিলিয়ন বলছিল, যে আমরা মানে এক্সপোর্ট এবং রেমিটেন্স মিলে আমরা ইম্পোর্টের চেয়ে 5.8 বিলিয়ন বেশি করছি, কিন্তু বাস্তবে এখন এটা জানুয়ারি মার্চ পর্যন্ত 4.1 বিলিয়ন এটা ডেফিসিট হয়ে গেছে, মানে কম হয়ে গেছে, এটা বলছে। অন্যদিকে এই সময়টায় আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট হওয়ার পরে আবার যেটাকে যুক্ত হয়, মনে করো ফরেন এইড, এফডিআই, এগুলো যোগ হওয়ার পর একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট তৈরি হয়। সেটা একদিন অনেক মাইনাস দেখাচ্ছিল, এটা এখন প্লাস হয়ে গেছে। কিন্তু ওভারঅল ব্যালেন্স যেটাকে বলে সেটা মোটামুটি আগের মতোই আছে। এটা এখন দেখা যাচ্ছে যে ইম্পোর্টের যতটা কমেছে, এক্সপোর্টও কমেছে, কিন্তু এই কমার মধ্যে একটু এদিক ওদিক হওয়াতে ওভারঅল ব্যালেন্স যেটাকে বলে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় আমাদের মোটামুটি আগের মতোই আছে ওভারঅল ব্যালেন্স যেটাকে বলে। এবং এই কারেকশনের কারণে আমাদের যেটা আমরা বলতাম যে অনেক টাকা বোধহয় বাইরে চলে গেছে, আউটফ্লো হয়ে গেছে, সেইটার পরিমাণ কিন্তু এখন কম দেখাচ্ছে, $2 বিলিয়ন মতো দেখাচ্ছে যে আউটফ্লো হয়ে গেছে। এবং সেটা এই এক্সপোর্টের অঙ্ক যেটা
সেইটা অনেক বড় অঙ্কের কারেকশন হয়ে গেছে। আমি এটাকে খারাপ চোখে দেখি না, কারণ যদি মাঝপথে এসে কারেকশন করা যায় সেটা ভালো। একটা মানে যে কোনো নীতি তৈরি করতে হলেও তো কারেক্ট তথ্য দরকার, সুতরাং কারেকশনটা ভালো। কিন্তু কারেকশন করতে গিয়ে যে প্রবলেমটা হয়ে গেছে সেটা হলো আমরা যে গ্রোথ এস্টিমেট করেছিলাম যে গত অর্থ বছরে আমাদের গ্রোথ হবে 5.8%, সেটা কিন্তু বাস্তবে হবে না। এটা আরও 1% কমে যাবে, কমে গিয়ে 4.8 বা 5-এর মতো হবে। আমি মনে করি যে এরকম একটি দুঃসময়ে 5% গ্রোথ বা 4.8% গ্রোথও খারাপ না, যদি আমরা ফরেন এক্সচেঞ্জ যে স্ট্যাবিলিটিটা আনতে পারি। অলরেডি একটা পজিটিভ দিক এই সময় যেটা ঘটেছে সেটা হলো বাংলাদেশ ব্যাংক তার যে এক্সচেঞ্জ রেট, যেটা ডলারের এক্সচেঞ্জ রেট, সেটা ক্রলিং পেগের পদ্ধতিতে সাময়িকভাবে হলেও মার্কেটের কাছাকাছি নিয়ে গেছে, এবং তার সাথে 2.5% প্রণোদনা যুক্ত হবার কারণে আমাদের রেমিটেন্সের ফ্লো কিন্তু বেড়েছে। গত মাসে আমরা দেখেছি এটা প্রায় $2.5 বিলিয়ন উপরে উঠে গেছে, এবং সেই অর্থে রেমিটেন্সের গ্রোথ 10%-এরও উপরে আছে। সুতরাং এক্সপোর্টের গ্রোথ যে খানিকটা কমেছে, রেমিটেন্সের গ্রোথ দিয়ে খানিকটা সামাল দেওয়া গেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই সময়ের আমাদের আরও কিছু কাজ করবার বাকি আছে, যাতে করে আমাদের এক্সপোর্ট গ্রোথটা কিন্তু আরও বাড়াতে হবে। কারণ এক্সপোর্টের সাথে আমাদের এমপ্লয়মেন্ট যুক্ত আছে, এক্সপোর্টের সাথে আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিং তো আছেই, কিন্তু এক্সপোর্ট বাড়লে পরে আমাদের ওভারঅল যে ইকোনমিটা স্টেবল হয় বেশি। সেই জন্য কেমন করে এক্সপোর্ট বাড়াতে হবে সেটা নিয়ে আমরা আলাপ করব। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে এক ধরনের একটা স্বস্তির জায়গা দেখতে পাচ্ছি, সেটা হলো যে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, এটা যদিও মাইনাস, কিন্তু এটার রিফ্লেকশন গিয়ে যে আমার ওভারঅল ব্যালেন্সে কিন্তু পজিটিভলি পড়ছে, এবং রিজার্ভের উপরে যে চাপ পড়ে সেটা হলো তোমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যদি মাইনাস বেশি হয়ে যায় তখন চাপ পড়ে, সে এখন মার্জিনালি হলো 600 মিলিয়নের মতো হলো পজিটিভ হয়ে গেছে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে কি কি জিনিস? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে এই এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যালেন্স সেটা থাকে, এর সাথে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থাকে, এর সাথে বিদেশ থেকে আমরা যে সমস্ত লোন পাই, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ওগুলো যুক্ত হয়। এটা কয়েক মাসে কিন্তু এগুলো যুক্ত হয়েছে, এবং আমরা সেই কারণে রিজার্ভের যে ক্ষয় সেটার হার কমে গেছে, বরং রিজার্ভ খানিকটা বেড়েছে, যেটা একটু আগে আপনি বললেন। এর সাথে আমরা আরও আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী চায়না যাচ্ছেন, তো চায়নাতে $5 বিলিয়ন একটা লোন, যেটা চাইনিজ কারেন্সিতে RMB-তে নেগোশিয়েট করতে চাচ্ছেন, ডেভেলপমেন্ট লোন, একটা লং টার্ম লোন। এটা কিন্তু চাইনিজ কারেন্সি যেটা RMB, সেটা কিন্তু রিজার্ভ কারেন্সি। সুতরাং এই $5 বিলিয়ন কিন্তু যেটি আমরা ব্যবহার করব সেটা যুক্ত হবে আমাদের রিজার্ভে। সুতরাং যদিও এই টাকা ফেরত কিভাবে দিব সেগুলো নিয়ে ভাবতে হবে, কিন্তু আপাতত আমি মনে করছি যে ম্যাক্রো ইকোনমিতে অস্থিতিশীলতা যেটা ছিল সেটা অনেকটা কমে গেছে, এবং এক্সপোর্ট যদি আরও বাড়ানো যায়, রেমিটেন্স তো বাড়ছেই, এবং এই যে স্টেবিলিটিটা যদি যে এক্সচেঞ্জ রেটের যে স্টেবিলিটি এখন যেটা তৈরি হয়েছে, এটা যদি ধরে রাখা যায় এবং দরকার হলে আরেকটু কারেকশন যদি করতে হয় করব, কিন্তু একটা স্টেবল অবস্থা বিরাজ করছে। এবং এই আলোকেই সামনে কয়েকদিনের মধ্যে মনিটারি পলিসি বাংলাদেশ ব্যাংক দেবে। মনিটারি পলিসির সময় যে স্টান্সটা এখন রেখেছি আমরা, মনিটারি পলিসিটাকে একটু সংকোচনমূলক, একটু টাইট রেখেছি, আরও কিছুদিন আমাদের এই টাইটনেসটা রক্ষা করতে হবে। তার কারণ ইনফ্লেশন এখনও বেশি, এবং মানুষের কষ্ট হচ্ছে, বাজারে জিনিসপত্রের দাম এখনও বেশি, এবং বন্যা এসছে, বন্যার কারণে সাপ্লাই চেইন অনেকটা ডিসরাপ্টেড হচ্ছে, অনেক জায়গায় পুল ভেঙে গেছে, ব্রিজ ভেঙে গেছে, এবং বৃষ্টির কারণে অনেক জিনিসপত্র বাজারে আসতে পারছে না। সুতরাং সব মিলিয়ে মানুষের জিনিসপত্রের দাম কমাতে একটু কষ্টকর হচ্ছে। এই জন্য মনিটারি পলিসির যে স্টান্সটা, যে বাজার থেকে
অনেক বেশি টাকা আরও ইনজেক্ট না করবার যে স্টান্সটা, এটা আরও কিছুদিন রক্ষা করতে হবে বলে আমার কাছে মনে হয়। অসাধারণ। আমার মনে হলো যে আপনি এক প্রশ্নে অর্থনীতি একটা সামগ্রিক চিত্র, এর মধ্যে আমরা বিশ্লেষণ করব, এখন আমরা বিশ্লেষণ আমরা খুব অপূর্ব শুনলাম। বিশ্লেষণটা একটু পরে আসবো, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। কথা বলছিলাম ডক্টর আতিউর রহমানের সঙ্গে। ডক্টর আতিউর, আপনি অসাধারণ সুন্দর করে অর্থনীতির একটা পার্সপেক্টিভ এই মুহূর্তে তুলে ধরছেন। আমি যে পয়েন্টটা একটু তুলে ধরতে চাই, আপনি বলছেন এই ক্ষেত্রে মনিটারি পলিসি একটা বড় ধরনের ভূমিকা পালন করছে এবং আগামীতেও করতে হবে, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি যদি রাখি। কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য, এক্সপোর্ট বাড়ানোর জন্য আমাদের কি করণীয় আছে, সেটা যদি একটু উল্লেখ করেন মনিটারি পলিসির আলোকে। কি ধরনের মূল্যস্ফীতি মূলত একটি আর্থিক বিষয়, অর্থনীতি মানে যেটাকে বলে মানি সাপ্লাইয়ের বিষয়। আমরা একটা সময়ে এটা সারা পৃথিবীতে হয়েছিল, কোভিড মোকাবেলা করবার জন্য আমরা প্রচুর ছাড় দিয়েছিলাম, প্রচুর মানি সাপ্লাই বাড়িয়েছিলাম, আমাদের দেশেও বাড়িয়েছিল, সারা পৃথিবীতে বাড়িয়েছিল। তো তারা একটু তাড়াতাড়ি সেই টাকাটা বাজার থেকে তুলে নেবার চেষ্টা করেছে, সেটা করেছে সংকোচনমূলক মুদ্রানীতির কারণে। এমনকি আমেরিকা, যেখানে 0 রেট অফ ইন্টারেস্ট ছিল, সেটা 5.25 পলিসি রেট করে ফেলেছে এবং এখনও তারা ওখান থেকে সরে আসছে না। তো আমরা করেছি, কিন্তু আমরা একটু দেরি করে শুরু করেছি পলিসি রেট। আর আমাদের পলিসি রেট বাড়লেও ব্যাংকের সাথে এটার সম্পর্ক ওদের মতো অতটা, মানে ট্রান্সমিশন চ্যানেলটা ওরকম না। সেই জন্য বাজারে অনেক টাকা রয়ে গেছে। হতে পারে যে সব মানুষের কাছে টাকা নেই, কিছু মানুষের কাছে টাকা আছে, কিন্তু টাকাটা তো বাজারে আছে, সেই কারণে জিনিসপত্রের দাম কমানো মুশকিল হচ্ছে। আর 2 নম্বর যে সমস্যাটা হচ্ছে সেটা সাপ্লাই চেইন। আমরা যখন আমেরিকা থেকে বা অন্য কোনো দেশ থেকে কোনো পণ্য আনি, সেই পণ্য আনতে গেলে পরে যে মূল্য, বিশেষ করে জাহাজের মূল্য, তেলের দাম বেড়ে গেছিল মাঝখানে, সেইটার কারণে জাহাজের মূল্য কিন্তু আর কমে না, জাহাজের মূল্য আগের মতোই আছে। এবং মাঝখানে যেটা ঘটলো, আমাদের ডলারের দাম বেড়ে গেল। ডলারের দাম বেড়ে যাবার ফলে যে কোনো পণ্য আমরা বিদেশ থেকে আনি না কেন, আমাদের টাকার দাম যেহেতু 30% মতো প্রায় কমে গেছে, অটোমেটিক্যালি ওই দাম ওখানে রিফ্লেক্টেড হচ্ছে। সুতরাং এই ডেপ্রিসিয়েশন যেটা করেছি আমরা, এটা না করেও কোনো উপায় ছিল না, কারণ এটা না করলে আমি রিজার্ভ রক্ষা করতে পারতাম না। এখন বাজারে একটা স্থিতিশীল অবস্থায় এসেছি, ওই টাকাটা কিন্তু ট্রান্সমিশন চ্যানেলে ঢুকে গেছে, যার কারণে আমাদের যে কোনো আমদানি করা পণ্যের দাম প্রায় 1/3 বেশি বেড়ে গেছে। এবং একটা বাজারে যদি আমদানি করা পণ্যের দাম বাড়ে, তাহলে এখানকার প্রস্তুত করা পণ্যের দামও কিন্তু তার সাথে মিলে বাড়তে থাকে। 2 নম্বর হলো যে আমাদের বাজার ব্যবস্থাপনায় ত্রুটি আছে। অর্থাৎ আমরা যে বাজারটা ব্যবস্থাপনা করি, হঠাৎ একটা খবর আসলো যে একটা দাম বেড়ে গেছে, ওটার রিফ্লেকশনটা বাজারে গিয়ে পড়ে। কিন্তু বাজারটাকে সেটা করবার জন্য যে কম্পিটিশন দরকার, বাজারের ভেতরে যে প্রতিযোগিতা দরকার, আমরা আমাদের এখনো পর্যন্ত সেই প্রতিযোগিতা গড়ে তুলে উঠতে পারিনি। তাছাড়া তথ্যের যে গোলমালের কথা বললাম, এই যে আমাদের আলুর দাম আজকে 60 টাকা 70 টাকা কেন আলুর দাম হবে? তার মানে নিশ্চয়ই আলুর প্রোডাকশন কম হয়েছিল, কিন্তু আমরা যে তথ্য পেয়েছিলাম সেই তথ্য দেখা গেছে যে আলুর দাম আরো ইম্পোর্ট করতে হবে, আমাদের এক্সপোর্ট করতে হবে। তো এই যে তথ্যের গোলমালের কারণে অনেক সময় মার্কেট ম্যানেজমেন্টের প্রবলেম হয়। এই যে আমের দাম তো অত বাড়ে না কেন? কারণ আমটার যে সাপ্লাই চেইন, এটা শক্তিশালী করা হয়েছে 2 ভাবে। 1 নম্বর, আমাদের আম ট্রেনের মাধ্যমে আমরা বিশেষভাবে আনতে পারি। 2 নম্বর, এখানে কুরিয়ার সার্ভিস এবং অন্যান্য সার্ভিস দিয়ে আমরা ডিজিটালি মার্কেটিং যেটাকে বলে, এই ডিজিটাল মার্কেটিং প্রচুর করছি। তো যার কারণে সাপ্লাই চেইনে কোনো ডিসরাপশন হচ্ছে না, আমের দাম কিন্তু স্থিতিশীল আছে। আমি বলছি যে এরকম সবজির দাম অন্যান্য দামে ওই মার্কেট যেটা ম্যানেজমেন্ট যেটাকে বলি, ওটা পুরোপুরি হয় না। তারপরে কতগুলো জায়গাতে, যেমন ভোজ্য তেল, আরও 4-5টা যে আইটেম আছে, যেটা মাত্র 4-5টা কোম্পানি এটা হ্যান্ডেল করে, তখন 5-6 জনে মিলে যে দাম ঠিক করে, যেমন ডিমের দামও তাই। তো ওটাই কিন্তু বাজারে চলে আসে। এটাকে ম্যানেজ করতে হলে এদের ভেতরে যে স্বচ্ছতা, যে কম্পিটিশন দরকার,
এইটা নিশ্চিত করবার জন্যে আমাদের কম্পিটিশন কমিশনকে কাজ করতে হয় এবং মার্কেট ব্যবস্থাপনা কাজ করতে হয়। তবে ডলারের দাম বেড়ে যাবার ফলে এইসব পণ্যের দাম তো বেড়েছে, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। এখন এই দাম কমানোর একটি উপায়, সেটা হলো মনিটারি পলিসি শক্তিশালী রাখা, 2 নম্বর মার্কেটটাকে ব্যবস্থাপনা আরও সহজ করা, মার্কেট যে সাপ্লাই চেন সেগুলোকে আরও বেশি জোরদার করা এবং সাপ্লাই বাড়ানো। সাপ্লাই না বাড়িয়ে আমরা পণ্যের দাম কমাতে পারবো না। সো এই জিনিসগুলো একসঙ্গে মিলে একটা সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার। আমার ধারণা যে এটা নিশ্চয়ই নিচ্ছে, কেউ না কেউ নিচ্ছে, না নিলে পরে তো এটা সামলানো যাবে না। আপনি বলছেন যে মার্কেটে প্রচুর টাকা আছে ইনফ্লেশনের পিছনে, আবার ব্যাংকগুলোর ক্ষেত্রে দেখছি যে ব্যাংকগুলো নানাভাবে অসুস্থ অবস্থা আছে, অনেকগুলো ব্যাংক শেষে। এই টাকা এবং ব্যাংকের অসুস্থতা, এই দুটোর ভিতরে রিলেশনটা কি? না, টাকা আছে বলতে যে মানুষের হাতে টাকা আছে, ব্যাংকের চেয়েও মানুষের কাছে টাকা আছে, অনেকের কাছে বাড়িতেও লোকে টাকা রেখেছে। কারণ আমরা এই যে মিডিয়া ট্রায়াল এত বেশি করছি, ব্যাংক সম্বন্ধে এত সব নেগেটিভ খবর দিচ্ছি, অনেকেই ব্যাংকে টাকা রাখতে চায় না। এটারও একটা ইম্প্যাক্ট, বিশেষ করে খারাপ ব্যাংকগুলো যেটার নাম বেশি বেশি আইডেন্টিফাই করছে, সেখান থেকে ডিপোজিট উইথড্রয়াল হচ্ছে। তো ডিপোজিট যদি উইথড্রয়াল হয়, ওই সব ব্যাংকের লিকুইডিটির প্রবলেম হচ্ছে, তাই না? ওই সব ব্যাংকের কথা বলতেছি আমি, যে কয়টা ব্যাংকে নিয়ে মানুষ খুব উদ্বেগ করে। এই জায়গাটাতে যেটা বাংলাদেশ ব্যাংক তাদের লেন্ডার অফ দ্য লাস্ট রিজোর্ট হিসেবে অর্থ দিয়ে তাদেরকে সজীব রেখেছে, কিন্তু তাদের নিয়ে একটু ভাবা উচিত। এদের মালিক আছে না, এদের মালিকের কি টাকা নাই? তাদের শত শত কোম্পানি আছে, তারা কেন তাদের ওই ব্যাংকের ডিপোজিট বাড়ায় না কেন? তারা যদি ডিপোজিটটা বাড়াতো তাহলে কিন্তু এদের যেটাকে বলে অ্যাডভান্স ডিপোজিট রেশিও, এটা স্টেবিলাইজ করতো। এখন প্রায় 100%-এর কাছাকাছি এটা নেমে আসতো, এবং মানুষও তখন দেখতো যে তারা নিজেরা তাদের নিজেদের ব্যাংকে টাকা রাখছে, তার মানে ব্যাংকটা ভালো আছে। এইরকম করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মেসেজ দিতে হবে মালিকদেরও যে আপনারা নিজেরা ডিপোজিট রাখেন। আর আরেকটা হলো যে আপনারা কোনো টাকা এই মুহূর্তে, যেহেতু আপনাদের ডিপোজিট কম, আপনারা ঋণও বেশি দিতে পারবেন না। এবং কতগুলো নিয়ম কিন্তু বাংলাদেশ ব্যাংক রোড ম্যাপ দিয়েছে, কারেক্টিভ মেজার্স দিয়েছে, কিন্তু এটা আদৌ ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা এটা দেখা দরকার, এবং সেই জন্য আরও বেশি ভালো সুপারভিশন করা দরকার। এবং এই কয়টি ব্যাংকের কারণে ভালো ব্যাংকগুলোরও কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাংকিং খাতে যেমন খারাপ ব্যাংকও আছে, ভালো ব্যাংকও আছে। তো সুতরাং ভালো ব্যাংকগুলো যে তারা যে এডিআর রেশিও ঠিক মতো মেনটেন করে, তাদের এনপিএল যে কম, ওই কথাগুলো কিন্তু বেশি আসছে না। খালি খারাপ কথাগুলো বেশি আসার কারণে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, মানুষ ভয় পাচ্ছে। আমার মনে হয় যে ব্যাংকিং খাত নিয়ে এখন যে ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলো বাংলাদেশের, আমার মনে হয় যে আস্তে আস্তে এটা স্টেবিলাইজ করবে। আমি একটা উদাহরণ দিই। এই 25শে জুন বাংলাদেশ ব্যাংক 29 নাম্বার একটি সার্কুলার দিয়েছে, বিআরপিডি সার্কুলার। সেই সার্কুলারে বলা হয়েছে যে এই যে 9% লোনের ক্যাপ ছিল না, এটা যখন উঠে গেল স্মার্ট এবং অন্যান্য কারণে, এটা এখন তো মার্কেট বেসড হয়ে গেছে, 9-এর জায়গায় হয়তো 15% হয়ে গেছে। তা এখন একজন ব্যবসায়ী 9%-এর লোন নিয়ে যেভাবে তিনি প্ল্যান করেছিলেন যে এইভাবে টাকা ফেরত দিবেন, শেষ পর্যন্ত এখন তো আর ছেড়ে দিতে পারছে না। তখন বাংলাদেশ ব্যাংক বলেছে যে ঠিক আছে, আগের মতোই আপনারা ইনস্টলমেন্টগুলো দিতে থাকেন, যে এক্সেস রেট অফ ইন্টারেস্টের যে অঙ্কটা, এটা যখন দেওয়া শেষ হবে, পরবর্তীকালে লোনটা দরকার হলে একটু লম্বা করে ওইখানে আমরা অ্যাডজাস্ট করে নিব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সার্কুলারের দুর্বলতাটা হলো শুধুমাত্র শিল্প ঋণকে তারা দিয়েছে লং টার্ম, আর গৃহ ঋণকে দিয়েছে, কিন্তু স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, এগ্রিকালচার লোন, তাদের কি হবে? তাদের ব্যাপার উজ্জ্বল। তার মানে এই ছোট ছোট যারা, তারা এই সুযোগটা কিন্তু পাচ্ছে না। তো সুযোগ যদি দিতেই হয়, সবাইকে দিতে হবে, তাহলেই কিন্তু এই ব্যাংকিং খাত সম্বন্ধে একটা স্থিতিশীলতা ফিরে আসবে। এবং আমার মনে হয় যে এই সুযোগগুলো সবার জন্য সমানভাবেই দেওয়া উচিত। আমরা আরও একটা বিরতি নিই, বিরতির পর ফেরত এসে বাকি আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে।
দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। ডক্টর আতিউর রহমানের সঙ্গে কথা বলছি। আপনি খুব ভালো কিছু পরামর্শ দিয়েছেন ব্যাংকিং সেক্টর ডেভেলপমেন্টের জন্য। ডলার আর বিশেষ করে রেমিটেন্স ইনকাম বাড়ানোর জন্য প্রণোদনার কি অংশ আছে, আপনার পরিকল্পনা আছে, বা অর্থনীতি এই পরিস্থিতি উত্তরণের জন্য আর কি পরিকল্পনা আছে বলে মনে করেন আপনি? আপনার পরামর্শ কি? আমার মনে হয় যে আমরা ফরেন এক্সচেঞ্জ মার্কেটে যে এক্সচেঞ্জ রেটটা মার্কেট রেটের কাছাকাছি নেবার যে উদ্যোগ বাংলাদেশ ব্যাংক নিয়েছে, এটার কারণে এক্সচেঞ্জ রেট অনেকটা স্টেবিলাইজ করছে এবং করবে। কিন্তু আমাদের আরেকটু পথ হাঁটতে হবে, এবং সেটা কেমন? আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমার রেমিটেন্স। যারা রেমিটেন্স পাঠাচ্ছে তাদেরকে দরকার হলে আরেকটু ইনসেন্টিভ দেই না কেন? যেমন আমাদের তোমার সংসদীয় কমিটি, পার্লামেন্টের কমিটি অন রেমিটেন্স যেটা আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, তারাও বলছে যে আরও 1% বাড়িয়ে দেন, রেমিটেন্সটা 2.5%। এটা কিন্তু আমি আরও আগে বলেছি যে 3.5% করে দিলে পরে তাহলে কি হবে, এক ধরনের ইনসেন্টিভ থাকবে, যারা টাকা পাঠায় এই লাইনে পাঠাবে, 1 নম্বর। 2 নম্বরে যে একটু আগে যেটা বললাম, যে যাদের টাকা অনেক বেশি তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে না, কিন্তু তারা এখানে বিনিয়োগ করবে। সুতরাং আমাদের যে ডলার বন্ড আছে, রেমিটেন্সের যে ডলার বন্ড আছে, ওটাকে সংস্কার করে আমাদের নতুন ডলার বন্ড তৈরি করা উচিত বলে আমরা মনে করি। এবং সেটার মধ্যে যে সিলিং দিয়ে ফেলেছে যে 1 কোটি টাকার বেশি কেনা যাবে না, ওই সিলিং তুলে ফেলতে হবে। তুলে দিয়ে এখানে যেন মানুষ ডলার, তারা যেন অনলাইনে ডলারে ইনভেস্টমেন্ট করতে পারে বাংলাদেশে, সেরকম ব্যবস্থা করতে হবে। এবং অফশোর ব্যাংকিংয়ের ডিপোজিট যদি আমি 8.4% দিই, তাহলে আমার এই বন্ডের তাহলে তার চেয়ে কম তো হওয়া উচিত না, তার চেয়ে একটু ভালো বন্ড দেই। এবং এরা কিন্তু যারা বিদেশে আছে 10,000, 20,000, 30,000 নয়, একেবারে মিলিয়ন ডলার তখন এখানে বন্ড কিনবেন। এবং আজকে যেটা সুবিধা হয়েছে যে বাংলাদেশের রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাবার কারণে আমাদের দেশের কিন্তু এই বিদেশিরা এখানে ইনভেস্টমেন্ট করবার, বা আমাদের প্রবাসীরাও বিদেশি মুদ্রায় ইনভেস্টমেন্ট করবার জন্য সুযোগ কিন্তু বেড়ে গেছে। এবং অনেক দিন পরে আমাদের একটা পজিটিভ রেট অফ ইন্টারেস্ট তৈরি হয়েছে। ইনফ্লেশনের চেয়েও এখন আমাদের রেট অফ ইন্টারেস্ট বেশি, এবং এরকম ক্ষেত্রেই বিদেশ থেকে ডলার আসে। সুতরাং এর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আরও কতগুলো জায়গা, যেমন ওই যে আমি বললাম সার্ভিস সেক্টর, যে অনেক রেমিটেন্স শুধু পাঠায় না, অনেকে সার্ভিসও পাঠায়। এবং সেই সার্ভিসগুলো যেমন কেউ কনসালটেন্সি করে, কেউ অনেক কাজ করে, তো ওগুলো 10% যে গোড়ায় কেটে নেবার যে নিয়ম আছে ওটা উঠিয়ে দেন, ওটা উঠিয়ে 1% করে ফেলেন, তাহলে অনেক বেশি লোক আসবে। আরেকটি জায়গায় কাজ করবার বাকি আছে, যেমন আমাদের এখানকার এই যে ফ্রিজ তৈরি করছে যারা, কিংবা ফার্মাসিউটিক্যাল তৈরি করছে কারা, তারা কিন্তু আমাদের স্থানীয় বাজারেও বিক্রি করছে, আবার বিদেশেও বিক্রি করছে। কিন্তু তাদের বিদেশে যারা বিক্রি করছে গার্মেন্টসের মতো, তারা কিন্তু ওই সুবিধা, বন্ড সুবিধা পায় না, ওই জায়গাগুলো পায় না। আমার মনে হয় যে একটা পার্শিয়াল বন্ড সিস্টেম দাঁড় করানো উচিত, যে ওয়ালটন তারা যদি বিদেশে বিক্রি করে, তারা গার্মেন্টসের মতোই সবগুলো সুবিধা তারা ওইখানে তারা পাবে, এবং এর জন্য তাদের বন্ড সিস্টেম, ইপিজেড যেটাকে বলছি, ইপিজেড কিংবা স্পেশাল ইকোনমিক জোনে, যে যারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেশের ভেতরে বিক্রি করলে পরে এক্সপোর্ট হিসেবে ডিম করে, কিন্তু তারাও তো বিদেশে বিক্রি করতে পারে। এবং বিদেশে বিক্রি করলে এই বন্ড ফ্যাসিলিটিস তাদের জন্য কেন করা যাবে না? এবং এইভাবে যদি আমরা চারদিকে মিলে কাজ করি, তাহলে আমরা অনেক বেশি ডলার আমরা নিয়ে আসতে পারব। ব্যাংকিংটা কি হেল্প করছে? অফশোর ব্যাংকিংটা কি আমাদের হেল্প করছে? অফশোর ব্যাংকিং হেল্প করছে। অফশোর ব্যাংকিংয়ে আমাদের আসবে, অনেক ইতিমধ্যে আসা শুরু করেছে। এটার জন্য আসলে প্রচার দরকার, এবং প্রচার শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকও সমর্থন দিচ্ছে। আমার ধারণা যে কোনো দেশে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে প্রচুর ডলার এসেছে, বিদেশ থেকে প্রচুর ডলার এসেছে। তবে অফশোর ব্যাংকিংয়ে একটা অসুবিধাও আছে, কি এটা একটা ফ্লুইড কারেন্সি, যেমন ঢোকে তেমনি আবার বেরিয়েও যেতে পারে। তবে আরও প্রচার করা উচিত যে অফশোর ব্যাংকিংয়ের ডিপোজিট যারা রাখবে সেটা ট্যাক্স ফ্রি। সুতরাং অনেকেই এটা রাখবার চেষ্টা করবে। আর আমাদের দেশে এখন তো আমরা দেখলাম যে অঙ্ক যখন তথ্য যখন কারেকশন হলো, তখন দেখলাম যে যেই হারে টাকা ডলার বিদেশে চলে গেছে বলে বলা হচ্ছে,
বাস্তবে কিন্তু অতটা হচ্ছে না, এই অঙ্কে বলছে। কিন্তু এই অফশোর মার্কেট চালু হলে আরো অনেক টাকা ডলার বিদেশে থেকে চলে আসবে। ট্যাক্স ফ্রি করার কথা বলছে। ট্যাক্স ফ্রি তো আছেই, এখনো ট্যাক্স ফ্রি আছে, কিন্তু অনেকেই হয়তো জানে না। এটা জানানো দরকার আছে, বেশি করে জানানো দরকার আছে। তবে একই সঙ্গে আমার মনে হয় যে কিছু সংস্কার করতে হবে, যেটা আমি বললাম যে ইপিজেড গুলো থেকে বা অন্য জায়গার থেকে আমাদের যেন, এবং বিশেষ করে ফার্মাসিউটিক্যালস, এরা যেন সহজেই বিদেশে এক্সপোর্ট করতে পারে। সেই ফ্যাসিলিটিসগুলো গার্মেন্টসকে যেমন করে দেই, এই সব জায়গাটাতে যেন একই রকমের ফ্যাসিলিটিস আমরা দেই। এবং এটা বাংলাদেশ ব্যাংক এই উদ্যোক্তাদের সাথে বসা উচিত এবং বিডা অন্যান্যদের সাথে নিয়ে বসে এই কাজগুলো করা উচিত। আরেকটি জিনিস যেটা করা দরকার আমি মনে করি, সেটা হলো যে ফ্রিল্যান্সার কিন্তু প্রচুর ডলার দেশে নিয়ে আসছে, এটাকে আরও সহজ করে দেওয়া। এমনকি এই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, আমাদের যে এক্সচেঞ্জ হাউসগুলো আছে, আমাদের এক্সচেঞ্জ হাউসগুলোকে অনেক শুধুমাত্র রেমিটেন্স আনতে পাঠায়, কিন্তু তাদেরকে সার্ভিস আনতেও কেন পাঠায়? এই যে এই ফ্রিল্যান্সারদের টাকাও এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে আনতে দেই না কেন? তারা তখন বলে যে কোনো ব্যাংকের সাথে তাদের করেসপন্ডেন্ট ব্যাংক নাই, এই জন্য এগুলো উঠিয়ে দিয়ে আমার মনে হয় যে তারা যেহেতু একটা ব্যাংকের সাথে যুক্ত আছে, সুতরাং আমরা তাদের মাধ্যমে ব্যবহার করি। যেমন এনবিআর অনেক সার্ভিস, যেমন ইন্স্যুরেন্স, বিভিন্ন যে সার্ভিসগুলো এনবিআর এর মাধ্যমে আসে, এগুলো সহজ করে দেওয়া, যারা ইন্স্যুরেন্স করে তারা যেন সহজেই এটা পেয়ে যায়, এরকম সুবিধা করা। আসলে শুধু টাকা দিয়ে মানুষকে প্রণোদনা দেওয়া যায় না, সার্ভিস সহজ করে ফেলাটাও এক ধরনের প্রণোদনা। সেই কাজটি আমাদের বেশি করে করতে হবে। সার্ভিস সহজ করার জন্য ডিজিটালাইজেশন একটা অসাধারণ টুল, তাই না? যেমন মানি যদি ডিজিটালাইজ করা হয়, দুর্নীতি অনেক কমে যেত। এবং ডিজিটাইজেশন আমরা কিন্তু ব্যাংকিং খাত প্রচুর করে ফেলেছে, সহজেই করে ফেলেছে, কিন্তু আমাদের এনবিআর এখনো সেই অর্থে ডিজিটাইজেশন করে উঠতে পারছে না। সেই জন্যই এত সব সমস্যা দেখা যাচ্ছে। এবং আমার মনে হয় যে ডিজিটাল রেকর্ডিং, ডিজিটাল ডকুমেন্টেশন, এগুলোর উপরেই সবচেয়ে এখন গুরুত্ব দেওয়া উচিত। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন অনেকেই ব্যবহার করছে, এগুলো খুব কেয়ারফুলি ব্যবহার করতে হবে। এগুলোর বিপদের দিকও আছে, সাইবার সিকিউরিটির বিষয়গুলো আছে, ওগুলো খেয়াল রাখতে হবে। তবে প্লেনে অ্যাক্সিডেন্ট হবে এই ভয়ে যদি প্লেনেই না ওঠেন, তাহলে কিন্তু বিপদ আছে। আমাদের প্লেনে উঠতে হবে। একেবারে সময় শেষ, শুধু একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সামষ্টিকভাবে অর্থনীতির যে পরিস্থিতি আছে, এটা বৈষম্যটা বাড়ছে না কমছে? বৈষম্য বাড়ছে, এটা আর একটা বড় সমস্যা। আমাদের অর্থনীতিতে বৈষম্য বাড়ছে। ইকোনমিক বৈষম্য বুঝবার একটাই উপায় হলো জিনি কোএফিশিয়েন্ট। জিনি কোএফিশিয়েন্ট 0.5 এর উপরে উঠে গেছে, এবং এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। যে এক ধরনের কতিপয় তন্ত্র, আমি বলবো যে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে অর্থ যাচ্ছে এবং তারা বাজারে আসছে কোনো চিন্তা ভাবনা না করেই মাছটা 10 টাকার মাছ 20 টাকায় কিনে নিয়ে চলে যাচ্ছে। সুতরাং এই যে অর্থনৈতিক বৈষম্য, এটাকে রোধ করবার জন্যেই আমাদের ফিসকাল পলিসিটাকে কাজ করতে হবে, ট্যাক্স সিস্টেমটাকে আরও বেশি আধুনিক করতে হবে। এবং আমরা লক্ষ্য করলাম যে আমার মনে হয় যে বাংলাদেশের এখনকার যেটা বড় সমস্যা মনিটারি পলিসি না, মনিটারি পলিসি মোটামুটিভাবে এগিয়ে গেছে এবং বাংলাদেশ ব্যাংক যথেষ্ট ক্রেডিবল ভূমিকা পালন করছে। আমাদের আসলে এখন দরকার ফিসকাল পলিসিতে হাত দেওয়া এবং এই যে বাজেট ডেফিসিট যেটা, এটা আরও কমিয়ে ফেলা। আমাদের অনেকগুলো প্রকল্প আছে, যেমন আমাদের প্রত্যেকটা উপজেলাতে এত রাস্তা, এত ঘাট, এই মুহূর্তে আগামী 1-2 বছর আমরা কম করি না কেন, আমরা বরং ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা তৈরি করি। এবং আমরা এই যে বন্যা, এই যে এই মুহূর্তে বন্যা হচ্ছে, নানা রকমের অসুবিধা হচ্ছে, মানুষ কিন্তু তার যে প্রয়োজনীয় ত্রাণ, বীজ, এগুলো তাদের দরকার হবে। এইখানে ফিসকাল পলিসি তাদের কাজ করা উচিত। রাস্তাঘাট মেরামত করতে হবে, ব্রিজ ভেঙে গেছে সেটা ঠিক করতে হবে, এগুলোতে বেশি গুরুত্ব দেন। কিন্তু বড় বড় প্রকল্প আপাতত আমি মনে করি যে একটু আস্তে যাওয়া ভালো। অসংখ্য ধন্যবাদ ডক্টর আতিউর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং অসাধারণ সুন্দরভাবে, যেহেতু আপনি ম্যান ইনসাইড দ্য ইকোনমি, আমি এইভাবে বলতে পারি, সেই জন্য আপনি অসাধারণ সুন্দর করে বলতে পারেন, বুঝাতে পারেন। এবং আপনার বক্তব্যতে যা বুঝলাম যে অতটা হতাশ হওয়ার কিছু নেই,
অর্থনীতি এখন একটা কিন্তু আলাপ করতে হবে, আলাপ করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মাননীয় অর্থমন্ত্রীর উচিত সংশ্লিষ্ট সকলকে নিয়ে আলাপ করে পলিসিগুলো ঠিক করা উচিত। মাননীয় গভর্নরের উচিত, এনবিআর চেয়ারম্যানের উচিত সংশ্লিষ্ট সকলকে আলাপ করে পলিসিগুলো ঠিক করা। আলাপ আলোচনার ভিত্তিতে আপনাদের মতো যারা আছেন, আলাপ আলোচনার ভিত্তিতে করলে কি হয় কি একটা প্র্যাকটিক্যাল সলিউশন পাওয়া যায়, যেটা মনিটারি পলিসির ক্ষেত্রে পাওয়া যাচ্ছে কিছুটা। এটা আমরা শুরু করেছিলাম, আগে কিন্তু এই আলাপটা ছিল না। ফলে আমি এখান থেকেও মনে করি যে আমাদের মাননীয় অর্থমন্ত্রীও তিনি সংশ্লিষ্ট সকলকে নিয়ে আলাপ আলোচনা করে দেশকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।